পৃথিবীতে এমন কিছু নেতা আছেন যাদের সিদ্ধান্ত শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, পুরো বিশ্বের নিরাপত্তা হিসাব নিকাশ বদলে দিতে পারে। আর সেই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছেন একটি নাম, কিম জং উন। উত্তর কোরিয়ার এই নেতা একদিকে যেমন রহস্যে ঘেরা, অন্যদিকে তেমনি বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি সামরিক পরীক্ষা এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ নজরদারি করে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো। কারণ অনেক বিশ্লেষকের মতে বিশ্বের অন্যতম অনিশ্চিত এবং অপ্রত্যাশিত শক্তির নামই হলো উত্তর কোরিয়া। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই কিম জং উন এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে বাইরের বিশ্বের প্রভাব কার্যত সীমিত। তথ্য প্রবাহ থেকে শুরু করে সাংস্কৃতিক যোগাযোগ সবকিছুই কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফলে উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের কাছে বিশ্বের বাস্তব চিত্র পৌঁছায় না বললেই চলে। মহাকাশ থেকে তোলা রাতের পৃথিবীর ছবি দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। চারপাশের দেশগুলো যখন আলোর ঝলকানিতে উজ্জ্বল, তখন উত্তর কোরিয়ার বড় অংশই অন্ধকারে ঢাকা। অনেকের কাছে এটি শুধু বিদ্যুৎ সংকটের প্রতীক নয়, বরং এটি বিচ্ছিন্ন রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি। তবে কিম জং উনের সবচেয়ে বড় শক্তি তথ্য নিয়ন্ত্রণ নয়, বরং সামরিক সক্ষমতা। গত এক দশকে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা বিশ্বের বহু শক্তিধর দেশকে নতুন করে হিসাব করতে বাধ্য করেছে। বিশেষ করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM কর্মসূচি উত্তর কোরিয়াকে নতুন মাত্রা দিয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে আঞ্চলিক শক্তি থেকে উত্তর কোরিয়া ধীরে ধীরে বৈশ্বিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কিন্তু শুধু পারমাণবিক অস্ত্রই নয়, সাইবার সক্ষমতাও উত্তর কোরিয়ার একটি বড় অস্ত্র হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশটি বহু বছর ধরেই সাইবার কার্যক্রমে বিপুল বিনিয়োগ করে আসছে। ডিজিটাল যুদ্ধের এই যুগে সেটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধায় পরিণত হয়েছে। আরেকটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে, তা হলো উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো। বিভিন্ন বিশ্লেষকের মতে দেশ জুড়ে বিস্তৃত অসংখ্য টানেল, বাংকার এবং সুরক্ষিত স্থাপনা তৈরি করা হয়েছে যা যে কোনো সম্ভাব্য হামলার সময় গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার সামরিক কর্মসূচি থেমে নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা নতুন প্রযুক্তি, নতুন অস্ত্র এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত নজরদারি প্রযুক্তি এবং মহাকাশ কর্মসূচি নিয়ে তাদের আগ্রহ বিশ্ব শক্তিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিও কিম জং উনের অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক মেরুকরণ বৃদ্ধি পাওয়ায় উত্তর কোরিয়ার কূটনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটেও উত্তর কোরিয়ার নাম উঠে আসে, কারণ দীর্ঘদিন ধরেই দেশটির সামরিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নিয়ে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। যদিও এসব বিষয়ে অনেক তথ্যই বিতর্কিত এবং স্বাধীনভাবে যাচাই করা কঠিন। বিশ্লেষকদের মতে কিম জং উনের সবচেয়ে বড় শক্তি কেবল তার অস্ত্র ভান্ডার নয়, তার অনিশ্চয়তা। বিশ্বের অনেক নেতা যেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘ কূটনৈতিক আলোচনায় বসেন, সেখানে উত্তর কোরিয়া প্রায়ই ভিন্ন পথ বেছে নেয়। আর এই অপ্রত্যাশিত আচরণই তাদের আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিশেষ অবস্থানে নিয়ে গেছে। দিন শেষে কিম জং উন শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি এমন একটি ভূরাজনৈতিক বাস্তবতার প্রতীক যা বিশ্ব শক্তিগুলোকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে। ভবিষ্যতে উত্তর কোরিয়ার পথ কোন দিকে যাবে, সংঘাত নাকি সমঝোতার দিকে, সেই প্রশ্নের উত্তর এখনো সময়ের কাছেই রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে তেহরান। ইসরায়েলকে ঘিরে এক নতুন কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব এমন বার্তা দিয়েছে যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত নীতি নির্ধারকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ইরানের প্রভাবশালী সামরিক মহল দাবি করছে, অঞ্চল জুড়ে এমন একটি সমন্বিত প্রতিরোধ কাঠামো তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। তাদের বক্তব্য অনুযায়ী এটি কেবল প্রতীকী অবস্থান নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতির অংশ। বিশ্লেষকদের মতে নতুন এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলো, বিশেষ করে হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল-মানদেব পর্যন্ত বিস্তৃত জলপথকে ঘিরে ইরানের কৌশলগত আগ্রহ ক্রমেই বাড়ছে। এই রুটগুলো আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এসব এলাকায় যে কোনো ধরনের প্রভাব বিস্তার আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে। পর্যবেক্ষকদের ধারণা, তেহরান এই বাস্তবতাকেই নিজেদের কৌশলগত সুবিধায় পরিণত করতে চাইছে। গাজা ও লেবানন সীমান্তে চলমান অস্থিরতার মধ্যেই এই বার্তা এসেছে, ফলে বিষয়টিকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক সমীকরণের অংশ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠীর মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে থাকা এসব শক্তি এখন অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার ওপরও নতুন চাপ সৃষ্টি করেছে। এতদিন স্থল সীমান্ত কিংবা আকাশপথের হুমকি ছিল প্রধান উদ্বেগের বিষয়, কিন্তু এখন সামুদ্রিক যোগাযোগ ও বাণিজ্যিক রুটের নিরাপত্তাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সংঘাতে শুধু সামরিক ঘাঁটি নয়, সরবরাহ ব্যবস্থা এবং বাণিজ্যিক প্রবাহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ফলে অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব পেতে পারে। এদিকে ওয়াশিংটনও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিশ্ববাজারে পৌঁছে যায়। যদি এসব রুটে অস্থিরতা বৃদ্ধি পায়, তাহলে তার প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইরান এই বার্তার মাধ্যমে শুধু সামরিক শক্তির প্রদর্শন করছে না, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে। ইরানের সামরিক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে অঞ্চল জুড়ে চলমান সংঘাতকে তারা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির বার্তা দিচ্ছে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘোষণা এখন বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। মিত্র নাকি গুপ্ত শত্রু? যে দেশকে বছরের পর বছর অস্ত্র, অর্থ আর কূটনৈতিক সুরক্ষা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, সেই দেশে কি এবার ওয়াশিংটনের সবচেয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার খেলায় নেমেছে? মধ্যপ্রাচ্যের দুই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সামনে এসেছে এমন এক অভিযোগ যা নতুন করে প্রশ্ন তুলেছে, আসলে কি একে অপরকে বিশ্বাস করে ওয়াশিংটন আর তেল আবিব? মার্কিন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারি চালিয়েছে ইসরায়েল। অভিযোগের তালিকায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা এলব্রিজ কলবি এবং মাইকেল ডিমিনোর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অর্থাৎ অভিযোগ সত্য হলে নজরদারির লক্ষ্য ছিল সরাসরি মার্কিন নীতি নির্ধারণী মহল। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর দাবি অনুযায়ী কিছু মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে এমন সফটওয়্যার শনাক্ত হয়েছে যা কথোপকথন পর্যবেক্ষণের সক্ষমতা রাখে বলে সন্দেহ করা হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠেছে, ইরানকে ঘিরে ওয়াশিংটনের ভবিষ্যৎ পরিকল্পনা জানতেই কি এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল? বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিশেষ করে ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র যেখানে কিছু কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, সেখানে ইসরায়েল বরাবরই কঠোর অবস্থানের পক্ষে।
ফলে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্য এমন অভিযোগ এই প্রথম নয়। অতীতেও মার্কিন স্থাপনায় আড়িপাতার যন্ত্র বসানো এবং গোপন তথ্য সংগ্রহের অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছে ইসরায়েল। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ অভিযোগের তীর সরাসরি মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দিকে নির্দেশ করেছে। আর এ কারণেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ওয়াশিংটনের গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলো। ইতোমধ্যে মার্কিন সংস্থাগুলো ইসরায়েলের গোয়েন্দা তৎপরতাকে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি হিসেবে মূল্যায়ন শুরু করেছে। যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলের দাবি, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ গোয়েন্দা কার্যক্রম চালায়নি। কিন্তু প্রশ্ন হলো, যদি অভিযোগ সত্য হয় তাহলে এর প্রভাব কতটা গভীর হতে পারে? কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, সামরিক ও গোয়েন্দা সহযোগিতার ওপরও দাঁড়িয়ে আছে। দুই দেশের মধ্যে প্রতিনিয়ত সংবেদনশীল তথ্য আদান প্রদান হয়। সেই বিশ্বাসে ফাটল ধরলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোই নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, ইরানকে কেন্দ্র করে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, এই অভিযোগ সেটিকে আরো বাড়িয়ে দিতে পারে। আর যদি পারস্পরিক অবিশ্বাস বাড়তেই থাকে, তাহলে বহু দশকের পুরনো এই মিত্রতার সম্পর্ক কি আগের মতো থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই বিশ্বের সবচেয়ে আলোচিত দুই মিত্রের সম্পর্কের ভিতরে জন্ম নিচ্ছে নতুন এক সংকট? সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা একের পর এক গোপন তথ্য এখন সামনে আসতে শুরু করেছে। আর সেই তথ্যের একটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে ইরানকে ঘিরে ইসরায়েলের অভিযান শুধু আকাশপথে সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করেও পরিচালিত হয়েছে অত্যন্ত গোপন সামরিক ও গোয়েন্দা অপারেশন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইসরায়েল। আর সেই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল আজারবাইজান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সীমান্তের কাছাকাছি আজারবাইজানের দক্ষিণাঞ্চলে বিশেষ বাহিনী, গোয়েন্দা ইউনিট, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এমনকি কিছু ইউনিট ইরানের তারবিজ শহর থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল বলেও ধারণা করা হয়েছে। প্রথম দিকে এসব ইউনিটকে উদ্ধারকারী বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হলেও পরে তাদের ভূমিকা আরও বড় হয়ে ওঠে। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য অভিযানের জন্য গোয়েন্দা সহায়তা দেওয়ার কাজও তারা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু আজারবাইজান নয়, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ড থেকেও ইরানের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। সবচেয়ে আলোড়ন তৈরি করেছে আরেকটি অভিযোগ। প্রতিবেদনের একটি সূত্রের দাবি, আজারবাইজান থেকে পরিচালিত একটি অভিযানের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে। যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে আজারবাইজান থেকে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে এমন দাবি ভিত্তিহীন। ফলে পুরো বিষয়টি এখনো বিতর্কের মধ্যেই রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধ এখন শুধু যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে থাকে বহুস্তরীয় গোয়েন্দা নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে পরিচালিত গোপন অভিযান এবং এমন সব কার্যক্রম যার অনেক কিছুই প্রকাশ্যে আসে না। আর যদি এসব তথ্যের অন্তত কিছু অংশ সত্য হয়ে থাকে, তাহলে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে আরও বড় এক গুপ্তযুদ্ধ বহুদিন ধরেই চলছিল। এখন প্রশ্ন হলো, সামনে কি আরও নতুন তথ্য ফাঁস হবে?
আর সেই তথ্যগুলো কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে? বিশ্ব এখন সেদিকেই নজর রাখছে। উত্তর মেরুর বরফে ঢাকা নিস্তব্ধ দুনিয়ার নিচে এমন কিছু ঘটেছে যা নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে ন্যাটো জোটকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বের বেশিরভাগ নজর পূর্ব ইউরোপে, ঠিক তখন আর্কটিকের গভীর সমুদ্র থেকে শক্তির এক নাটকীয় প্রদর্শন করেছে রাশিয়া। আর এই ঘটনাকে অনেকেই দেখছেন ভ্লাদিমির পুতিনের নতুন বার্তা হিসেবে। গত বুধবার বেরেন্স সাগরের জমাট বাঁধা পানি ভেদ করে ছুটে যায় রাশিয়ার অত্যাধুনিক অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই এটি প্রায় 200 কিলোমিটার দূরে থাকা একটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় সেটি একবারের জন্যেও পানির উপরে ভেসে ওঠেনি। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেই পুরো অভিযান সম্পন্ন করেছে রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিন আর্খানগেলস্ক। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি এর নীরবতা। এত কম শব্দ করে এটি চলতে পারে যে আধুনিক সোনার ব্যবস্থার পক্ষেও একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই এটি হামলা চালাতে সক্ষম। আর এবারের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখিয়ে দিয়েছে যে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেও রাশিয়া যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ চলার মাঝেও রাশিয়া কেন হঠাৎ আর্কটিক অঞ্চলে এত গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে মস্কোর বহু পুরনো সামরিক কৌশলের মধ্যে। রাশিয়া দীর্ঘদিন ধরেই উত্তর মেরুর বরফ ঢাকা জলসীমাকে নিজেদের নিরাপদ দুর্গ হিসেবে ব্যবহার করে আসছে। এখানেই অবস্থান করে দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনগুলো। চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় এই অঞ্চলকে ভেদ করা অত্যন্ত কঠিন। আর এখন সেই নিরাপত্তা বলয়ে যোগ হয়েছে আর্খানগেলস্কের মতো আধুনিক সাবমেরিন। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার পর রাশিয়ার উত্তর সীমান্তে পশ্চিমা উপস্থিতি অনেক বেড়েছে। মার্কিন নজরদারি বিমান, সাবমেরিন এবং বিভিন্ন সেন্সর নেটওয়ার্ক দিনরাত এই অঞ্চলে সক্রিয় রয়েছে। ন্যাটো হয়তো মনে করেছিল তারা ধীরে ধীরে রাশিয়াকে কৌশলগতভাবে চাপে ফেলছে, কিন্তু বেরেন্স সাগরের এই মহড়া যেন সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আর্কটিক এখন আর কেবল বরফের অঞ্চল নয়, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে। সামনে আসছে বিপুল খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা। ফলে এই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা। আর রাশিয়া স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে এই লড়াইয়ে তারা 1 ইঞ্চিও ছাড় দিতে প্রস্তুত নয়। তাই বেরেন্স সাগরের এই শ্যাডো স্ট্রাইককে অনেকেই শুধু একটি সামরিক মহড়া হিসেবে দেখছেন না, এটি ছিল শক্তি প্রদর্শন, সতর্কবার্তা এবং ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। কারণ আগামী দিনের সংঘাত হয়তো শুধু স্থলভাগে নয়, বরং আর্কটিকের বরফ শীতল অন্ধকার পানির নিচেও নির্ধারিত হবে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি শুধু বার্তা দিলেন, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিতও দিয়ে রাখলেন? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ভেসে উঠছে পরমাণু ঝড়ের ছায়া? বহু বছর ধরে যে প্রশ্নটি শুধু গুঞ্জন ছিল, সেটি এবার যেন প্রকাশ্যে এনে দিল ইরান। তেহরান থেকে এসেছে এমন এক বার্তা যা শুধু ওয়াশিংটন বা তেল আবিব নয়, উদ্বিগ্ন করে তুলেছে পুরো বিশ্বকে। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা সরাসরি ইঙ্গিত দিয়েছেন, দেশটির ওপর আবার বড় ধরনের হামলা হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। আর এই একটি বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে 90% কোনো সাধারণ সংখ্যা নয়। এটি এমন একটি সীমারেখা যার ওপরে শুরু হয় পারমাণবিক অস্ত্র নিয়ে সবচেয়ে বড় বিতর্ক।
দীর্ঘদিন ধরেই ইরান বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক উন্নয়নই ছিল তাদের ঘোষিত লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর তেহরানের ভাষা বদলাতে শুরু করেছে বলেই মনে করেছেন অনেক বিশ্লেষক। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক শীর্ষ মুখপাত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, আবার যদি আক্রমণ হয় তাহলে 90% সমৃদ্ধকরণ একটি বিকল্প হতে পারে। আর এই মন্তব্যকে অনেকেই শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না, বরং এটিকে দেখা হচ্ছে প্রতিপক্ষের উদ্দেশ্যে পাঠানো কঠোর সতর্কবার্তা। কারণ বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্য উত্তেজনা যত বাড়ছে ততই শক্ত অবস্থান নিচ্ছেন তেহরান। ইসরায়েলের ধারাবাহিক হুমকি, সম্ভাব্য সামরিক অভিযান এবং পশ্চিমা চাপের জবাবে ইরান এখন শক্তির ভাষায় কথা বলতে চাইছে, এমন ধারণা জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। তবে এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। যদি ইরান সত্যি আরও উচ্চমাত্রার সমৃদ্ধকরণের পথে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা শুধু মধ্যপ্রাচ্যের ভেতর সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক রাজনীতিতেও। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি হয়তো সরাসরি কোনো সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ আলোচনার সুবিধা আদায়ের জন্য চাপ তৈরির কৌশলও হতে পারে। কারণ অতীতেও দেখা গেছে বড় কূটনৈতিক সমঝোতার আগে তেহরান প্রায়ই কঠোর অবস্থানের বার্তা দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এবারও কি সেটাই ঘটেছে, নাকি সত্যি নতুন এক পরমাণু বাস্তবতার দিকে এগোচ্ছে ইরান? যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এমন এক মোড় নিতে পারে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। আর তাই এখন পুরো বিশ্বের নজর একটি বিষয়ের দিকে। ইরান কি কেবল বার্তা দিচ্ছে, নাকি সত্যি এমন এক পথে হাঁটতে শুরু করেছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে?